2019-20 অর্থবছরের বাজেট নিয়ে বিস্তারিত আলোচনার জন্য চলে যাচ্ছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও অর্থনীতিবিদ ডক্টর আবু ইউসুফের কাছে। আমরা দেখেছি যে বিগত যে অর্থবছরগুলো ছিল তার তুলনায় কিন্তু এবার সর্বোচ্চ আকারের বাজেট হতে যাচ্ছে। একই সঙ্গে কিন্তু বাংলাদেশে বৃহৎ বৃহৎ প্রকল্পগুলো চলছে, অর্থাৎ বাজেটের টাকা ব্যয় করার অনেক বড় বড় খাতও কিন্তু তৈরি হচ্ছে। এবার বাজেটের আসলে মূল প্রতিবন্ধকতা কিংবা মূল চ্যালেঞ্জগুলো আসলে কি হতে পারে? আসলে আমরা অপেক্ষায় আছি, কারণ এই যে নতুন সরকার বলা চলে, আমরা দেখেছি যে নির্বাচনকালীন একটি বাজেট ছিল, অর্থাৎ বিগত সরকার অর্থাৎ বর্তমান সরকারের বিগত আমল এবং এই আমলে দুটো মাঝামাঝি সময় এটা ছিল। সেই বিবেচনায় স্যার এই বাজেটের আসলে কতটুকু সফল হয়েছে কিংবা তার মূল্যায়নটা আসলে কিভাবে করবেন? না, আমরা যেটি দেখতে পেয়েছি মোটামুটি একটা গতানুগতিক অবস্থার মধ্যেই আছে। এবছর যেটা নিয়ে আলোচনা হচ্ছে যে চলতি বাজেটে বড় বড় যে প্রকল্পগুলো রয়েছে সেখানে একটি বড় টাকার অংশ কিন্তু সেখানে ব্যয় করা হবে এবং সেখানে বরাদ্দ দেওয়া হবে। এর মধ্যে রয়েছে পদ্মা সেতু থেকে শুরু করে আমরা বলতে পারি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, সেখানেও একটি বড় বাজেট অ্যালোকেশন কিন্তু এবছর যাচ্ছে। এই বড় বড় প্রকল্পগুলো বাস্তবায়ন করতে গিয়ে কি সামাজিক নিরাপত্তা কিংবা অন্যান্য খাতের কোনো ঘাটতি লক্ষ্য করছেন? যেহেতু বাজেট আকার বাড়ছে, আমার মনে হয় না যে সামাজিক নিরাপত্তা খাতে সেখানে কোনো ধরনের কাটছাট করা হবে। আপনি বলছিলেন যে সামাজিক নিরাপত্তা খাতে সরকার যথেষ্ট গুরুত্ব এর আগেও দিয়েছে, আগামী বাজেটেও দিবে। তো কোন বিষয়গুলো আসলে সরকারের সর্বাধিক গুরুত্বের তালিকায় রাখা উচিত? কারণ আমাদের কিন্তু একটি লক্ষ্য রয়েছে যে হতদরিদ্র কিংবা অতি দরিদ্রের মাত্রাটা সহনীয় পর্যায়ে নিয়ে আসা। হ্যাঁ, ধন্যবাদ। আপনারা জানেন যে আমাদের দেখছিলেন শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি দেশ ও দেশের বাইরে অর্থ বাণিজ্যের নানা খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন এই সময় বাণিজ্যে। আপনাদের সঙ্গে আছি আমি ইমতিয়াজ আহমেদ। দর্শক, অর্থ বাণিজ্যের অন্যান্য খবরের পাশাপাশি আজ আমরা আলোচনা করব দেশের ব্যাটারি শিল্প নিয়ে। এ বিষয়ে বিস্তারিত আলোচনার জন্য আজ আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন পান্না গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী আলহাজ মোহাম্মদ লোকমান হোসেন। জনাব লোকমান হোসেন, সময় স্টুডিওতে আপনাকে স্বাগত জানাচ্ছি। থ্যাংক ইউ সময় দিয়ে আমাকে ডাকার জন্য। একটি সম্ভাবনার কথা বলা হচ্ছে, আমরা তো রপ্তানি বললেই তৈরি পোশাক কিংবা যে প্রচলিত পণ্যগুলোই আমরা জানি, তো এখন তো এসে একটি ভিন্ন ধর্মী অর্থাৎ একটি ইলেকট্রনিক্স পণ্যের দিকে আমরা যেতে পারছি। সেই জায়গায় আসলে সম্ভাবনা কতটুকু তৈরি হয়েছে দেশে এবং দেশের বাইরে? আমরা ব্যাটারি সেক্টর নিয়ে আসি, আমরা ব্যাটারি নিয়ে আসি। কোন কোন দেশে এই রপ্তানিগুলো হচ্ছে? ইউরোপ, আমেরিকার এই দিক যাচ্ছে কিনা? হচ্ছে, অস্ট্রেলিয়া যাচ্ছে, জাপানের মতন দেশে আমাদের ব্যাটারি যাচ্ছে। পরিবেশ অধিদপ্তরে কিছু কাগজপত্র কিংবা ছাড়পত্রের প্রয়োজন হয়, সেখানে কি কোনো লিস্টিং কিংবা কারা কারা এরকমের অবৈধ কিংবা অপরিকল্পিতভাবে গড়ে উঠছে? এই জায়গাটা হ্যাঁ, পরিবেশ ছাড়পত্র ব্যাটারি শিল্পের জন্য তো আপনারা দাবি করেছেন এর আগে, সেটা আসলে অগ্রগতি কতটুকু হয়েছে? এখন তো আমরা এটা কোনো অগ্রগতি হয় না। এরকম আমরা শিল্পের মতন যদি আমাদের একটা শিল্প করে দেয়, আমরা প্রত্যাশা করছি রপ্তানিতে যে সুবিধা দেওয়া হয়েছে একই সুবিধা বাংলাদেশের অভ্যন্তরীণ বাজারও দিক এবং বাংলাদেশের ব্যাটারি শিল্প অনেকটাই এগিয়ে যাক। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের স্টুডিওতে দেশের সময় দেওয়ার জন্য। থ্যাংক ইউ। দর্শক, আমরা কথা বলছিলাম দেশের ব্যাটারি শিল্পের বিভিন্ন বিষয় নিয়ে। আর বিষয়ে আলোচনার জন্য আমাদের স্টুডিওতে আজ উপস্থিত হয়েছেন পান্না গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী আলহাজ মোহাম্মদ লোকমান হোসেন। দর্শক, অর্থ বাণিজ্যের অন্যান্য খবরের পাশাপাশি আজ আমরা আলোচনা করব দেশের তথ্য প্রযুক্তি খাত ও ডিজিটাল বাংলাদেশ নিয়ে। এ বিষয়ে বিস্তারিত আলোচনার জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন প্রযুক্তি বিশেষজ্ঞ আজিজ আহমেদ। জনাব আজিজ আহমেদ, সময় স্টুডিওতে আপনাকে স্বাগত জানাচ্ছি। দেশের তথ্য প্রযুক্তি খাত গত কয়েক বছর অনেকটাই এগিয়ে গিয়েছে, আমরা ডিজিটাল বাংলাদেশের কথা অনেকটা বলেছি এবং সেই জায়গাতে আমরা দেখতে পাচ্ছি যে ডিজিটাল বাংলাদেশের পথে বিভিন্ন জায়গায় যে আমাদের তথ্য প্রযুক্তির যে বিভিন্ন খাতগুলো রয়েছে সেখানেও বেশি ব্যাপক উন্নতি আমরা লক্ষ্য করছি। তো আপনার কাছে কি মনে হয় দেশের তথ্য প্রযুক্তি খাত এই মুহূর্তে আসলে প্রত্যাশার কোন জায়গায় রয়েছে? তো আমি সাম ব্যাকগ্রাউন্ড, আমি তো বাইরে থাকি ফর ওভার 30 ইয়ার্স। তরুণদের সংযুক্তির কথা বলছেন, আমরা তো ডেমোগ্রাফিক ডিভিডেন্ডের একটা সুবিধাও এখন পাচ্ছি। তো এই সুবিধাটা তো আসলে খুব বেশি দিন থাকবে না। এই সময়ের মধ্যে তরুণদেরকে আমাদেরকে আধুনিক প্রযুক্তি কিংবা নতুন যে ধরনের ব্যবসার ধরন রয়েছে সেখানে তাদেরকে অভ্যস্ত করে তুলতে হবে। সেই জায়গায় তরুণদের কতটুকু আমরা সামনের সারিতে নিয়ে আসতে পেরেছি? তো দ্যাটস ট্রু। আমরা যেমন ইন্ডিয়া আমাদের আউটসোর্সিং, যেটা বিজনেস প্রসেস আউটসোর্সিং, যে দে আর লিডিং দ্য ওয়ার্ল্ড। কিন্তু আপনি যেটা বলছেন যে নারীদের সংযুক্তিকরণ, আমরা দেখেছি প্রযুক্তি খাতে কিন্তু নারীদের অংশগ্রহণ খুবই কম, 15 কিংবা 16% কিংবা তার চেয়েও কম আমরা দেখেছি। প্র্যাকটিক্যালি আরো কম, অ্যারাউন্ড লেস দ্যান 10%। কয়েকদিন পরেই ভ্যাটিকান সিটিতে প্রযুক্তি বিষয়ক একটি প্রোগ্রামে অংশগ্রহণ করতে যাচ্ছেন, পোপের আমন্ত্রণে সেটা যাচ্ছেন। তো ওখানে কি বাংলাদেশের যে অভিজ্ঞতা আপনি পেয়েছেন কিংবা সঞ্চয় করেছেন প্রযুক্তি খাতে বাংলাদেশের যে অর্জন হয়েছে এই বিষয়গুলো কি ওখানে তুলে ধরার সুযোগ আছে কিনা?
জি, তো একটু ব্যাকগ্রাউন্ড ওখানে এটার আমরা প্রযুক্তি খাত হলো এমন একটি জায়গা আমরা যেখানে জানি যে আসলে প্রতিনিয়তই কিন্তু পরিবর্তন হচ্ছে, নতুন নতুন আসলে তথ্য প্রযুক্তি এসে পুরাতনকে সেখান থেকে বিদায় করে দিচ্ছে। আমরা তো প্রযুক্তি খাত নিয়ে অনেকদিন ধরে কাজ করছি, এগিয়ে যাওয়ার অনেক চেষ্টা আমাদের এখানে হচ্ছে। তো আমরা যেই জায়গাটায় রয়েছি, পৃথিবীর অন্যান্য উন্নত দেশ কিংবা আসলে গ্লোবাল পার্সপেক্টিভে সেই জায়গাটা আসলে আমরা কতটুকু সমান্তরাল অবস্থানে আছি? আমরা এভরিথিং ইজ রিলেভেন্ট। দর্শক, আপনাদের স্বাগত জানাচ্ছি সময়ের প্রযুক্তিতে। আজকের আমাদের আলোচনার বিষয় হলো মহাকাশে এক টুকরো বাংলাদেশ। আপনারা জানেন যে মহাশূন্যে ইতিমধ্যে কিন্তু বাংলাদেশের যে স্যাটেলাইট উৎক্ষেপণ হয়ে গেছে এবং তার কক্ষপথে পৌঁছাতে হয়তো আর কয়েকদিনের মধ্যেই পৌঁছে যাবে এবং বাংলাদেশের যে স্বপ্ন, সেই স্বপ্ন পূরণ হয়েছে। এই বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব। আজ পৃথিবীর কতগুলো দেশ আসলে স্যাটেলাইট ব্যবহার করছে কিংবা তারা আসলে কোন প্রযুক্তি ব্যবহার করছে? স্যাটেলাইটের যে সুবিধাটা আসলে পৃথিবীর অনেক দেশ না, বেশিরভাগ দেশই কিন্তু এখন ব্যবহার করছে। আব্দুল কাফি, আপনার কাছে একটা বিষয় জানতে চাই। স্যাটেলাইট তো আমরা ব্যবহার করছি, আমরা আসলে ব্যবহারকারী। পৃথিবীর 57টি দেশ তাদের স্যাটেলাইট উৎক্ষেপণ করেছে এবং তারা ব্যবহার করছে। স্যাটেলাইট প্রযুক্তির সঙ্গে আসলে কারা তৈরি করছে? মূলত স্যাটেলাইট প্রযুক্তি আসলে কারা নিজেরা ব্যবহার করে তারা উৎক্ষেপণ করছে কিংবা স্যাটেলাইট তৈরি করছে কারা পৃথিবীতে? আচ্ছা, পৃথিবীতে এখন মানে স্যাটেলাইট প্রোডাকশনে যদি কথা বলি, তার মানে এখানে আসলে রকেট প্রযুক্তি জড়িত। তো দুটো তো আসলে আমরা দেখতে পাচ্ছি, আমাদের যে স্যাটেলাইট ছিল সেটা আসলে তৈরি হয়েছে ফ্রান্সে এবং সেটা উৎক্ষেপণ হয়েছে আমেরিকাতে। তার মানে আসলে দুটো দেশ এখানে সংযুক্ত। রকেট প্রযুক্তির দিক থেকে আসলে কারা এগিয়ে আছে, বিশেষ করে স্যাটেলাইট উৎক্ষেপণে? রকেট প্রযুক্তি যদি সবচেয়ে যে আগে আছে সেটা হচ্ছে স্পেস এক্স। দর্শক, তারুণের সময় আপনাকে স্বাগত জানাচ্ছি। সঙ্গে আছি আমি ইমতিয়াজ আহমেদ। তো ইঞ্জিনিয়ারিং বিষয়ে পড়াশোনার পাশাপাশি এই ভ্রমণে আসার ইচ্ছাটা কেন, কিংবা এই ভ্রমণ বিষয়ক যে কাজ আপনারা এই মুহূর্তে করছেন, এই ইচ্ছাটা আসলে কেন তৈরি হয়েছিল? এটা আমাদের ইউনিভার্সিটি লাইফ থেকেই শুরু আর কি। বেসিক্যালি আমরা মানে ভ্রমণটা খুব পছন্দ করতাম। অনেকেই কিন্তু এই প্রবলেমের মধ্যে পড়ে যে নতুন একটা জায়গায়, আমাদের পরিচিত জায়গাগুলো আসলে কক্সবাজার, সুন্দরবন কিংবা যে আসলে জনপ্রিয় জায়গাগুলো, সেখানকার বিভিন্ন ধরনের তথ্য আমরা কিন্তু পাওয়া যায় কিংবা নেটে সার্চ করলে কিংবা সবার কাছেই থাকে। কিন্তু নতুন জায়গাগুলো, যেমনটা বলছিলেন যে রাতারগুল যখন প্রথম সামনে চলে আসে বিভিন্ন পত্রপত্রিকায় কিংবা টেলিভিশনে, খুব বেশি তখন নিউজ হয়নি এর উপরে। তো এই যে নতুন নতুন জায়গাগুলোকে, সেই সম্পর্কে তথ্য আসলে কতটুকু রয়েছে বর্তমানে যারা আসলে ঘুরতে চায় কিংবা ঘুরতে যেতে চান তাদের জন্য? এইটা আসলে এখন কিন্তু অনেকটা পরিস্থিতি পরিবর্তন হয়েছে। আমরা কিন্তু এখন দেখতে পাই যে মোটামুটি অনেকেই একটা সময় বের করার চেষ্টা করেন যে এই জায়গাটা থেকে আসলে তারা ঘুরতে যাবেন কিংবা ঘোরার জন্য তারা একটা সময় বের করবেন, একটা বাজেট অনেকেই দেখি আমরা রাখে। আর রৌদ্র আবাবিল ভাইয়ের কাছে একটু জানতে চাই যে কোন জায়গাটা থেকে আপনাদেরকে এসে মনে হয়েছে যে আমাদের আসলে ব্লগিং কিংবা আসলে যে আমরা যে বিভিন্ন কন্টেন্ট, পর্যটন কেন্দ্রিক যে বিভিন্ন ধরনের ভিডিওগুলো আছে, এগুলো আসলে আমাদেরকে তৈরি করা উচিত কিংবা এগুলো আসলে সাধারণ মানুষকে জানানোর জন্য তাদের কাছে পৌঁছে দেওয়া উচিত? আমাদের সঙ্গে আসলে ফোনে একজন যুক্ত হয়েছেন, তিনি আসলে কি মতামত দিচ্ছেন তার কাছে একটু জানতে চাইব। দর্শক, আপনার নাম এবং কোত্থেকে বলছেন বলে প্রশ্ন করুন অথবা মতামত দিতে পারেন। জি, ধন্যবাদ। আমি আসলে ফোন দিয়েছি খিলগা থেকে। আমাদের একটা ফেডারেশন আছে, এটা হচ্ছে বন্ধু বান্ধব ফেডারেশন।